প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে গতকাল আমরা আমাদের নির্ধারিত ক্লাসটি করতে পারিনি। আমার এখানে বেশ কিছু টেকনিক্যাল প্রবলেমস ছিল, যার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও গতকাল তোমাদের সাথে সংযুক্ত হতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী একই সাথে। এবং সবচেয়ে আমার আনন্দের ব্যাপার এটি, আজকে আমি ভীষণ ভীষণ উদ্বেলিত, আনন্দিত, বিহ্বলিত এবং রীতিমতো শিহরিত, রোমাঞ্চিত তোমাদের মন্তব্যগুলো পেয়ে। গতকাল ক্লাসটির জন্য তোমরা যে কতটা মুখিয়েছিলে সেটা আমি তোমাদের প্রত্যেকটি মন্তব্য পড়েছি। সত্যিকার অর্থে আমার ২০ বছরের শিক্ষকতা জীবনে আমি কখনোই বোধহয় এতটা শিহরিত হইনি তোমাদের গতকালের ক্লাসটা না হওয়াতে। তোমরা যে মন্তব্যগুলো করেছো, হয়তো সরাসরি যখন শ্রেণীকক্ষে ক্লাসগুলো করতাম শিক্ষার্থীরা ওইভাবে প্রকাশ করতো না বা করা হয়নি, কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে তোমরা তোমাদের মনোভাবগুলো, তোমাদের অনুভূতিগুলো অভিব্যক্ত করছো, প্রকাশ করছো, যার জন্য আমরা জানতে পারছি। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমি সত্যিকার অর্থে এতটা অনুপ্রাণিত হয়েছি তোমাদের মন্তব্যগুলো পেয়ে, যে সত্যি যারা তোমরা নতুন শিক্ষার্থী আছো তোমাদের জন্য আসলে আমরা যারা শিক্ষক আছি অনেক কিছু আরো বেশি বেশি দেওয়ার, আরো অনেক কিছু করার চেষ্টা করা উচিত তোমাদের জন্যই। তো একজন লিখেছিলে তার একটা টিউশন, আমি নাম বলছি না কারণ প্রত্যেকে এতজন কমেন্ট করেছে, এক একজনের কমেন্টগুলো এক এক ধরনের, এক এক ভাবে তাদের অনুভূতিগুলো ব্যক্ত করেছে। কেউ চোখের জল ফেলে ইমোজি পাঠিয়েছো। সবচেয়ে বেশি আমার লেগেছে একজন শিক্ষার্থী লিখেছে তার এই সময়টাতে একটা টিউশনি ছিল, সে তার টিউশনিটা বন্ধ রেখে ক্লাসের জন্য অপেক্ষায় ছিল, কিন্তু আমরা কারিগরি ত্রুটির জন্য ক্লাসটি করতে পারিনি। তো তোমার কাছে বিশেষ করে আমি খুবই দুঃখ প্রকাশ করছি বন্ধুরা। বন্ধু, তুমি অপেক্ষায় ছিলে। ইনশাল্লাহ আমরা আবার তো আজকে সংযুক্ত হতে পেরেছি। তো তোমাদের এই ভালোবাসায় হয়তো আমাদেরকে, আমরা যারা শিক্ষক আছি তোমাদের সাথে যে ভার্চুয়ালি ক্লাস করছি, তোমাদের এই যে অপার ভালোবাসা, এটাই আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, অনেক বেশি উৎসাহিত করে। আমি খুবই খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ প্রকাশ করছি তোমাদের প্রতি। তোমরা যে অপেক্ষা করে থাকো ক্লাসটির জন্য, সেটাই আমার জন্য, আমার মতো আরো যারা শিক্ষক আছেন সবার জন্য খুবই আগ্রহের এবং অনুপ্রেরণার জায়গা। তো তোমাদেরকে আবারও অশেষ ভালোবাসা দিয়ে এই সুন্দর সকালে স্বাগত জানাচ্ছি। তো বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন কৌশল। বন্ধুরা, দেখি আজকে কে কে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। শুরুতেই শুভেচ্ছা জানিয়ে নিয়েছি, তারপরেও আমরা একটু দেখে নিতে চাই যে গতকাল তো যেহেতু সংযুক্ত হতে পারিনি, মন খারাপ করে কি আবার ঘরের কোণে বসে আছে কিনা। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে অদ্রিতা সুলতানা পৃথিবী ঘোষ, পৃথিবী from Government Shahid College ঢাকা, পুরনো ঢাকা, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম রিমন আছেন, আপনার ক্লাসগুলো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জীবন উদ্দিন ন্যাশনাল মডেল কলেজ নোয়াখালী থেকে আছেন আমাদের সাথে। নমিনা সুলতানা লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ থেকে। সাজ্জাদ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে মাসুম আক্তার আছেন আমাদের সাথে। সাব্বির সেকেন্দার আলী কলেজ শেরপুর যুক্ত হয়েছে। এহসানুল মাহবুব ফ্রম মেহেরপুর গভর্নমেন্ট কলেজ। রাজীব, ওয়ালাইকুম আসসালাম। সোহানুর রহমান অন্তর, ওয়ালাইকুম আসসালাম। আরমান হোসেন লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ থেকে। হৃদয় রাজশাহী শিক্ষা বোর্ড কলেজ থেকে। রুশনিকা ইসলাম রুশি, স্যার সাউন্ড প্রবলেম, আচ্ছা আমাদের কি সাউন্ড প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমরা ঠিক করে নিচ্ছি। এই যে প্রবলেমগুলোর জন্য বেশ কিছু জটিলতা গতকাল পর্যন্ত ছিল, আমরা সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি কোথাও কোনো ত্রুটি থাকে একটু আমাদেরকে একটু লিখে জানাও যে কোন অবস্থায় আমরা আছি। নাফিস উদ্দিন চিনা, ওয়ালাইকুম আসসালাম, শিক্ষা বোর্ড গভর্নমেন্ট কলেজ থেকে কুমিল্লা। সঞ্জিদা জান্নাত ফ্রম মমিনুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজ। জীবন উদ্দিন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক, জাযাকাল্লাহ খায়র, আপনার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ তাআলার কাছে।
তন্ময় সোনারগাঁ গভর্নমেন্ট কলেজ, এঞ্জেলিনা রাইসা কক্সেস বাজার গভর্নমেন্ট মহিলা কলেজ, জান্নাতুল মা ফ্রম গভর্নমেন্ট বিএম কলেজ বরিশাল, ফজলে রাব্বি খান চিটং বন্দর কলেজ ফ্রম চিটং, ইউসুফ আলী ফ্রম MM আলী কলেজ টাঙ্গাইল, মরিয়ম খাতুন চটক গভর্নমেন্ট কলেজ, ছাতক গভর্নমেন্ট কলেজ, দুঃখিত, ছাতক গভর্নমেন্ট কলেজ, বাইজিদ ভূঁইয়া ওয়ালি নওয়াজ খান কলেজ কিশোরগঞ্জ, আচ্ছা ননিমা সুলতানা জানিয়েছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল আজিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাহিদ অন্তর ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। এখন জুনায়েদ বলছেন সাউন্ড অনেক কম, আচ্ছা সাউন্ড অনেক কম, এখনো বলছেন সাউন্ড অনেক কম, একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। সোনারগাঁও গভর্নমেন্ট কলেজ, খান শহীদ ইকবাল, শ্যামনগর গভর্নমেন্ট কলেজ, দুঃখিত, শ্যামনগর গভর্নমেন্ট কলেজ, মোহাম্মেদ খান ফরিদগঞ্জ বঙ্গবন্ধু গভর্নমেন্ট কলেজ, তারপরে যুক্ত আছেন আমাদের সাথে বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ সিলেট থেকে TDL সরোয়ার, সরকারি বিজ্ঞান কলেজ থেকে মাহির অন্তর, উম্মে আইমান দিয়া, আপনার ক্লাস অনেক ভালো লাগে, খুব খুশি হলাম, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যারের ক্লাসগুলো অনেক ভালো। আচ্ছা আমার মনে হয় এবার আমরা মূল আলোচনায় চলে যেতে পারি, এমনিতেই অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রায় 400-র মতো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, যাদের নাম এই মুহূর্তে এখনো পড়তে পারলাম না, আমরা কিছুক্ষণ পরে হয়তো আবার সুযোগ নিয়ে আমরা তোমাদের নামগুলো পড়ার চেষ্টা করব। বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা জেনেছো যে আমরা আজকে আছি সোনার তরী কবিতার প্রথম পর্বে। এই ক্লাসটি অ্যাকচুয়ালি গতকালই হবার কথা ছিল, তো আজকে আমরা সোনার তরী কবিতার প্রথম পর্ব কবিতাটিতে যাবার আগে তোমাদের শুধু এইটুকু জানিয়ে রাখতে চাই যে বাংলা সাহিত্যে যে অগণিত কবিতা আছে তার মধ্যে সম্ভবত এটি একমাত্র কবিতা যেটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা, পর্যালোচনা, আলোচনা হয়েছে এবং স্বয়ং লেখককে এই কবিতার প্রেক্ষাপট বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসিত হতে হয়েছে। তাহলে দেখো অবস্থাটা, বাংলা সাহিত্যে যে লক্ষ লক্ষ কবিতা আছে তার মধ্যে এটি সম্ভবত একমাত্র কবিতা যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হয়েছে এবং কবিকেও সমালোচকদের মুখোমুখি হয়ে জবাবদিহিতাও করতে হয়েছে। জবাবদিহিতা বলছি এই জন্য যে ব্যাখ্যা দিতে হয়েছে যে তিনি কেন এই কবিতাটি লিখেছেন, কোন প্রেক্ষাপটে, এর মধ্যে কোনো রূপক বা প্রতীকী কোনো তাৎপর্য আছে কিনা, গূঢ় কোনো তত্ত্ব আছে কিনা, না শুধু সামনে থেকে যা দেখা যায় কবিতার মধ্যে আমরা যে দৃশ্যকল্প পাই শুধু সেটাই কিনা, এরকম নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তোমরা তোমাদের পাঠ্য বইও দেখবে দুটো অর্থ দেয়া আছে, একটি হলো তার আক্ষরিক অর্থ আর একটি ভাবার্থ। দুই অর্থেই পাঠ্য বইয়ের মধ্যেও NCRB ব্যাখ্যা করে দিয়েছে। তো শুধু এই দুটি অর্থে যে এই কবিতাটি সমালোচকরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তা না, আরো অনেকগুলো দিকে, অনেক দার্শনিক দিক থেকে, অনেক সামাজিক প্রেক্ষাপটের দিক থেকে, অনেকে পৌরাণিক প্রাসঙ্গিকতার দিক থেকে এই কবিতাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে এই কবিতা সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার জন্য। তো প্রস্তুতি নিয়ে বসো বন্ধুরা যারা আছো। এই কবিতায় যাওয়ার আগে তোমাদেরকে আজকের ক্লাসের শুরুতেই একটি গান শোনাতে চাই। চলো দেখি আমরা গানটা শুনে আসি, ঠিক আছে? একটি রবীন্দ্রসঙ্গীত, গানটা শুনি আমরা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে।
তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকেলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে যখন জমবে ধুলা তান পোড়াটার তার গুলা কাঁটা লতা কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলায় আহা জমবে ধুলা তান পোড়াটার তার গুলা ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসে শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায় তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গদিন আজও যেমন দিন কাটে আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে ঘাটে ঘাটে কে আর তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলায় এই আমি আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহুডোরে আসবো যাব চিরদিনের সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে বন্ধুরা আমরা এই অসাধারণ রবীন্দ্রসঙ্গীতটি শুনলাম তোমরা শুধু কি গানটি শুনলে দেখলে নিশ্চয়ই রবীন্দ্রনাথের যে অনুভূতি যে অভিব্যক্তিটা এই গানের মধ্যে আছে অবশ্যই তোমরা ধরতে পেরেছো যে এই গানের মধ্যে তিনি তার কোন অনুভূতিটাকে প্রকাশ করতে চেয়েছেন আমরা এই গানটি যে তোমাদেরকে শোনালাম এই গানের যে বক্তব্য এটা তোমরা একটু লিখে আমাদেরকে জানাও যে দেখি এই গানের বক্তব্যটা ধরতে পেরেছো কিনা ঠিক এক শব্দে এক বাক্যে দ্রুত একটু লিখে জানো যে এই গানের মধ্যে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন এটা লিখতে লিখতেই তোমাদেরকে আমরা আরেকটি গান শোনাচ্ছি কাজী নজরুল ইসলামের একটি নজরুল সঙ্গীত তোমাদেরকে এখন একটু শোনাবো
বন্ধুরা, আমি সত্যি সত্যি ভীষণভাবে অভিভূত। আমি দুটো গান শোনালাম, এই গান দুটোর ভাবার্থ কি, তাৎপর্য কি কিছুই বলিনি, কিন্তু তোমরা একই সাথে গান শুনে যাচ্ছ, দেখেও যাচ্ছ, এবং তার সাথে সাথে যে উত্তর লিখে যাচ্ছ, প্রায় প্রত্যেকের উত্তরটাই সঠিক হয়েছে। তার মানে বুঝতে পারছি যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তোমরা যে আসলে পড়াশোনা করছো সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে। আসলে আমাদের অভিভাবকরা শুধুই না তোমাদেরকে মানে বকা দেন বা তোমাদের নিয়ে দুশ্চিন্তা মধ্যে থাকেন যে এখনকার ছেলেমেয়েরা তো পড়াশোনা করে না, শুধু মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, কিন্তু এটার প্রমাণ কিন্তু আমি এখানে পাচ্ছি না। এই যে এতগুলো মন্তব্য এসছে, প্রায় প্রত্যেকটি মন্তব্যই যথার্থ লিখেছ যে মানুষ বেঁচে থাকে তার বয়সের মধ্য দিয়ে নয়, কর্মের মধ্য দিয়ে। এটাই কিন্তু এই কবিতার মূল ভাব, এটাই এই কবিতার মূল ভাব। আমি কবিতাতেও যাইনি, কবিতাটি এখনো শুরু করিনি, শুধু প্রাসঙ্গিক দুটো গানের কথা বলেছি, দুটো গান তোমাদেরকে শুনিয়েছি। দুজনের দুটো গান, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, কাজী নজরুলের একটি গান, কিন্তু দুটো গান থেকেই তোমরা সেই আজকের যে কবিতা, সেই কবিতার মূল ভাবটি ধরতে পেরেছো যে আমরা চলে যাব, আমরা মানুষ যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছি একসময় মৃত্যুবরণ করতে হবে, কেউ কম বয়সে, কেউ বেশি বয়সে। শারীরিকভাবে, দৈহিকভাবে আমাদের এই পৃথিবীতে অমরত্ব লাভের কোনো সুযোগ নেই। আমরা অমরত্ব লাভ করতে পারি কিভাবে? আমাদের কর্মের মধ্য দিয়ে। আমরা যদি এই পৃথিবীতে মহৎ কাজ করে যাই তাহলে আমরা কেবল অমর হয়ে থাকতে পারবো। আইনস্টাইন, টলস্টয়, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এই যে যত বিজ্ঞানী, গবেষক, দার্শনিক, রবীন্দ্রনাথ, মধুসূদন, মাইকেল জসিমউদ্দিন, যত জনের কথা বলবে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সকল ক্ষেত্রে সারা পৃথিবী জুড়ে তারাই অমর হয়ে আছেন যারা মহৎ কর্ম করেছেন। অর্থাৎ এই কবিতার প্রতিপাদ্য এই একটি মাত্র প্রধান দিক যে আমরা যদি এই পৃথিবীতে অমরত্ব লাভ করতে চাই তাহলে আমাকে তোমাকে মহৎ কাজ করতে হবে, সোনার ফসল ফলাতে হবে, সোনার ধান ফলাতে হবে, তাহলে সেই সোনার তরি আমার ধানটাকে রাখবে। আমি কৃষক, আমি হয়তো হারিয়ে যাব কালের অতল গহ্বরে, কিন্তু আমার সেই সোনার ধানটি সেই সোনার তরিতে টিকে থাকবে। তো বন্ধুরা, আমরা দুটো গান শুনলাম, একই সাথে মাঝখানে এই কবিতারই প্রাসঙ্গিক একটি উদ্দীপক হবে যেটি গতকালই ঘটেছে। তোমরা জানো আমরা সবাই শোকাহত অনেকটা, যদিও আমাদেরকে তিনি হয়তো চিনতেনও না, বাংলাদেশ বলে একটি দেশ আছে হয়তো জানতেনও না, হয়তো জানতেন, তারপরেও আমাদের প্রত্যেকের হৃদয়ে স্থান করে নিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। গতকাল তিনি পরলোকে চলে গেছেন, কিন্তু ওই যে তার যে খেলা, যে ক্রীড়া নৈপুণ্য, সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে টিকে থাকবে। তো কাজে আজকের কবিতায় যাওয়ার আগেই আমি একটি উদ্দীপকের কথা কিন্তু বলে দিলাম। সেই ডিয়েগো ম্যারাডোনার কথাই যদি বলি, তাকে দিয়ে যদি একটা উদ্দীপক তৈরি করি, আমরা এই কবিতার সাথে অসাধারণ একটি উদ্দীপক তৈরি করতে পারবো। যে তিনি বয়স হয়েছে, তিনি চলে গেছেন ইহধাম থেকে, পরলোকে চলে গেছেন, কিন্তু তার যে সেই কাজ, সেই ক্রীড়া নৈপুণ্য, সেটা কিন্তু পৃথিবীবাসী মনে রাখবে। তো অনেক শ্রদ্ধা জানাচ্ছি ডিয়েগো ম্যারাডোনার প্রতি, গভীর ভালোবাসা জানাচ্ছি। তো আজকে যে আমাদের মূল আলোচ্য বিষয় সেই কবিতা, এখন চলে যাব সেই কবিতার আবৃত্তিতে। তো চলো বন্ধুরা, সোনার তরী কবিতার আবৃত্তিটা দেখি। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়
কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কূলে যাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। সমস্যা নাকি? এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিম পড়ে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বন্ধুরা, আবৃত্তি শুনলাম আমরা সোনার তরী কবিতাটির। কেমন লেগেছে তোমাদের? এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমার সাথে আছেন আমাদের আরেকজন, আমাদের মিলন ভাই। উনি তার কারিগরি সহায়তা দিয়ে আমাদেরকে এই কবিতাটির এডিট করে একটা ভিডিও বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাই তাকে। তো অসাধারণ আবৃত্তি, তোমরা অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর জানোই তো যে এই ভিডিওগুলো কিন্তু কিশোর বাতায়নের ফেসবুক পেজে থাকে, অর্থাৎ তাদের যে কিশোর বাতায়নের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে দেখতে পারো ক্লাসগুলো, আগের ক্লাসগুলো। ও যদি আজকে কোনো শিক্ষার্থী নতুন যুক্ত হয়ে থাকো তাহলে জানিয়ে রাখি, আমরা একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতাগুলো নিয়ে আলোচনা শুরু করেছি। আজকে কিন্তু আমাদের চতুর্থ কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ আমরা ভালো মতো শেষ করেছি। আমরা ফেব্রুয়ারি 1969 শেষ করেছি। আমরা নুরুল দিনের কথা মনে পড়ে যায় শেষ করেছি। আজকে চলছে সোনার তরী। এরপরে আমরা বিদ্রোহী কবিতাটা শেষ করলে 5টা কবিতা হবে। এই 5টা কবিতা আমরা শেষ করে রেখে তারপরে আমরা গদ্যের দিকে যাব। ঠিক আছে? তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এবং তারপরে আমরা আবার বাংলা ব্যাকরণের হাত দেওয়ার চেষ্টা করব। তো ফলে তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, কিশোর বাতায়ন ফেসবুক পেজের সাথে সংশ্লিষ্ট থাকো। তোমাদের যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তাহলে ওই ইউটিউব চ্যানেল থেকে তোমরা সেটা দেখে নিও। তো বন্ধুরা, এবার এই যে শুরুতেই বলছিলাম যে সোনার তরী কবিতা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তার তথ্য অনুসন্ধান, দর্শন খোঁজার চেষ্টা সেই শুরু থেকে এখন পর্যন্ত হচ্ছে। রবীন্দ্রনাথ যখন থেকে লিখেছেন তখন থেকে আজকে পর্যন্ত এটা নিয়ে কিন্তু নানা মুনির নানা মত আছে, মতবাদ আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। তো তোমরা ইতিমধ্যে মূল কথাটা কিন্তু ধরেই ফেলেছ যে সময় প্রবহমান, সময় প্রবহমান। সেই প্রবহমান সময়ে আমাদের কর্মটাই টিকে থাকে, আমরা হারিয়ে যাই। আমাদের স্মৃতি অর্থাৎ আমাদের কর্ম সেটাই এই মহাকালের তরীতে থেকে যায়, সোনার তরীতে থেকে যায়, আমাদের সোনার ধানটা। আর আমি ব্যক্তি মানুষ, তুমি ব্যক্তি মানুষ, একসময় এই মহাকালের অতল গহ্বরে হারিয়ে যাব। ফলে আমার ধানটা সোনার ধান হতে হবে, সোনার ধান ফলাতে হবে। ঠিক আছে? তো এবার আমরা চলে যাচ্ছি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকালে কি লিখেছিলেন চিঠিতে, সেই জিনিসটা। তাহলে আমার মনে হয় যে অনেকের যে বিভ্রান্তি থাকে, ওই যে বললাম নানা মুনি নানা মত দেওয়ার চেষ্টা করেন, পাঠকের কিন্তু এই স্বাধীনতা আছে। মাঝখানে আবারও বলে রাখি, কবিতাগুলোকে আমরা বলি পয়েটিক ডিকশন ব্যাখ্যা করার ক্ষেত্রে, অর্থাৎ কবি লিখে দিয়েছেন, এখন পাঠক তার মতো করে সেটাকে ইন্টারপ্রেট করতে পারে, ব্যাখ্যা করতে পারে, অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে। এই স্বাধীনতা পাঠকের আছে। তো আমরা যেহেতু শিক্ষার্থী, এখন তুমি যদি তোমার মতো করে একটি ব্যাখ্যা লিখে দেওয়ার চেষ্টা করো, আমি আমার মতো লিখে দেই, তাহলে যেহেতু এটা একটা একাডেমিক কার্যক্রম, তোমাকে পরীক্ষায় বসতে হয়, তো সেই ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্যই পাঠ্যপুস্তকে তোমার দু ধরনের ব্যাখ্যা দেওয়া আছে। তো আমরা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই কবিতার লেখার পার্সপেক্টিভটা কি, তিনি কেন এই কবিতাটি লিখেছেন। আমি পড়ে যাচ্ছি, তোমরা একটু দেখো রবীন্দ্রনাথ কি লিখেছেন।
সোনারতরী কাব্যগ্রন্থের প্রকাশকাল 1894 খ্রিস্টাব্দ, বাংলা 1300 বঙ্গাব্দ। কাব্যগ্রন্থটি কবি দেবেন্দ্রনাথ সেনের প্রতি উৎসর্গীকৃত। তার ভাই দেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করেছেন। এই কাব্যের অনেকগুলো কবিতার সঙ্গে পদ্মা পাড়ের পল্লী প্রকৃতির গভীর যোগ বিদ্যমান। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যান্য শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য সংকলন। সোনারতরী কথা বলছে। এবারে সোনারতরী কাব্যগ্রন্থের একেবারে রবীন্দ্রনাথ নিজের যে লেখাটি, সেই লেখাটি হুবহু তোমাদের সামনে তুলে ধরছি যে তিনি সেই উৎসর্গপত্রে কি লিখেছিলেন। উপহার, কবি ভ্রাতা শ্রী দেবেন্দ্রনাথ সেন মহাশয়ের করকমলে তদীয় ভক্তের এই প্রীতি উপহার সাদরে সমর্পিত হইল। কি বিনয়, কি ভক্তি দেখো। শ্রী দেবেন্দ্রনাথ সেনকে কবি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করলেন। কি লিখেছেন? সূচনা, জীবনের বিশেষ পর্বে কোনো বিশেষ প্রকৃতির কাব্য কোন উত্তেজনায় স্বাতন্ত্র্য নিয়ে দেখা দেয়, এই প্রশ্ন কবিকে জিজ্ঞাসা করলে তাকে বিপন্ন করা হয়। একটু আগে যেটি বলছিলাম যে কোন উত্তেজনায় কোন কবিতাটি লিখেছেন, এটা যদি কবিকে জিজ্ঞেস করা হয়, কবি তাহলে বিব্রত হন। কবিকে জিজ্ঞেস করা উচিত নয়। কি করে সে জানবে প্রাণের প্রবৃদ্ধিতে যে সব পরিবর্তন ঘটতে থাকে, তার ভিতরকার রহস্য সহজে ধরা পড়ে না। গাছের সব ডাল একই দিকে একই রকম করে ছড়ায় না, এদিকে ওদিকে তারা বেঁকে চুরে পাশ ফেরে। তার বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে আকাশে, বাতাসে, আলোকে, মাটিতে। গাছ যদি বা চিন্তা করতে পারত, তবু সৃষ্টি প্রক্রিয়ার এই মন্ত্রণা সভায় সে জায়গা পেত না, তার ভোট থাকতো না। সে কেবল স্বীকার করে নেয় এই তার স্বভাবসঙ্গত কাজ। বাইরে বসে আছে যে প্রাণী বিজ্ঞানী, সে বরঞ্চ অনেক খবর দিতে পারে। কি অসাধারণ একটি উপমা দিয়েছেন। গাছের কথা, গাছের যে ডালপালা ছড়ায় এদিক ওদিক, উপরে, ডানে, বামে, নিচে, চারপাশে নানা ভাবে ছড়ায়। সব গাছের ডালপালা সমানভাবে ছড়ায় না, সমান দিকে ছড়ায় না, একই দিকে ছড়ায় না। এই যে বিচিত্রমুখী হয় ডালপালাগুলো, কেন হয় তার কারণ বলেছেন। আকাশের কারণে, বাতাসের কারণে, আলোকের কারণে, মাটির কারণে, নানা অনুষঙ্গ তার সাথে জড়িত আছে। এই সব কারণে গাছের ডালপালাগুলো বহু বিচিত্রমুখী হচ্ছে। এখন যদি গাছকে জিজ্ঞেস করা হয় তোমার ডালটা এদিকে গেল কেন, তোমার ডালটা উপরে না যে পাশে গেল কেন, গাছ কি উত্তর দেবে বা দেওয়া উচিত বা তাকে প্রশ্ন করা উচিত? কবি নিজেকে সেই গাছের সাথে তুলনা করে বললেন যে একজন কবি, একটি গাছ, সেই গাছের ডালপালা বহু বিচিত্রমুখী হয়। কবিরও কবি প্রতিভা, তার শিল্পের প্রকাশ বহু বিচিত্রমুখী হয়। তো তাকে ওই গাছকে যেমন জিজ্ঞেস করা বিব্রতকর যে কেন তোমার ডালটা ডানে না যে বামে গেল, কবিকেও জিজ্ঞেস করা বিব্রতকর এই কবিতাটি আপনি কেন লিখলেন, কোন প্রেক্ষাপটে লিখলেন, এটা জিজ্ঞেস করাও বিব্রতকর। তো এটার জন্য গাছের ডালপালা কোন দিকে কেন গেল, এটা বিচার বিশ্লেষণের ভার কবি কার কাছে দিয়েছেন? প্রাণ বিজ্ঞানীর কাছে। অর্থাৎ গাছের ডালটি কেন বাইরের দিকে গেল, ঘরের মধ্যে গাছ জানলার দিকে কেন ডালটি গেল, প্রাণ বিজ্ঞানী গবেষণা করে দেখাবে যে আলোর টানে, বাইরের জানলা দিয়ে আলো আসছে, বাতাস আসছে, সালোক সংশ্লেষণের জন্য গাছের ডালটা বাইরের দিকে বেরিয়ে গেছে। এটা প্রাণ বিজ্ঞানী ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। ঠিক সাহিত্যের ক্ষেত্রেও তাই। কবি সাহিত্যটি রচনা করেছেন, এটা কোন দিকে গেল, এর তাৎপর্য কি, অর্থ কি, প্রেক্ষাপট কি, এটা সমালোচক যারা আছেন, সাহিত্য বোদ্ধা যারা আছেন, তারাই নির্ণয় করবেন। কবি এক্ষেত্রে ওই গাছের মতো চুপ থাকাই উচিত। গাছ যেমন মৌন মহান, একদম স্থির অচঞ্চল, কবিকেও রবীন্দ্রনাথ মনে করছেন এরকম এক্ষেত্রে চুপ থাকা উচিত। কিন্তু বাইরের লোক যদি তাদের পাওনার মূল্য নিয়েই সন্তুষ্ট না থাকে, যদি জিজ্ঞাসা করে মালগুলো কেমন করে কোন ছাঁচে তৈরি হলো, তাহলে কবির মধ্যে যে আত্মসন্ধানের হেডাফিস আছে সেখানে একবার তাগাদা করে দেখতে হয়। তারপরেও ওই যে প্রাণ বিজ্ঞানী গাছের ডালের ছড়ানোর ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা দেওয়ার পরেও যদি কোনো পাঠকের, কোনো মানুষের আকাঙ্ক্ষা নিবৃত না হয়, যদি গাছকে জিজ্ঞেস করেই বসে যে কেন ডালটা তোমার ওদিকে গেল, তখন কবি বলছেন যে ওই গাছের হেড অফিসে, আত্ম অনুসন্ধানের যে হেড অফিস আছে, সেই হেড অফিসে তাগাদা অনুভব হয়। আচ্ছা ঠিক আছে, দেখি না কেন গেল, নিজেও একটু তাহলে আত্ম অনুসন্ধানের চেষ্টা করেন।
একবার তাগাদা করে দেখতে হয়। বস্তুত সোনার তরী তার নানা পণ্য নিয়ে কোন রপ্তানির ঘাট থেকে আমদানির ঘাটে এসে পৌঁছলো, ইতিপূর্বে কখনো এই প্রশ্ন নিজেকে করিনি। এই যে তিনি এবার তিনি কবিতার প্রসঙ্গে এলেন, মূল কবিতার প্রসঙ্গে, যে সোনার তরী কাব্যগ্রন্থ বা সোনার তরী মূলত যে নাম ভূমিকার কবিতাটি, এটি বলছেন যে এই সোনার তরী কোন রপ্তানির ঘাট থেকে পণ্য নিয়ে কোন আমদানির ঘাটে এসে পৌঁছলো, অর্থাৎ এই কবিতায় তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা তিনি এর আগে কখনো খুঁজে দেখেননি, এখন অনুসন্ধান করবেন। কেননা এর উত্তর দেওয়া আমার কর্তব্যের অঙ্গ নয়। শুরুতেই বলেছেন কবির কাজ এটা না তার কবিতার ব্যাখ্যা দেওয়া। মূলধন যার হাতে সেই মহাজনকে জিজ্ঞাসা করলে সে কথা কয় না। আমি তো মাঝি, হাতের কাছে যা জোটে তাই কুড়িয়ে নিয়ে এসে পৌঁছিয়ে দেই। কবি কি দারুণ করে বললেন যে আমি তো মাঝি, হাতের কাছে যা পাই সেই মালটা এনে অন্য ঘাটে আমি পৌঁছে দেই। মূলধন তো মহাজনের কাছে আছে, সে কথা কয় না। মানুষের অধিকাংশ কবিতা লিখেছিলাম পশ্চিমের এক শহরের বাংলা ঘরে। নতুনের স্পর্শ আমার মনের মধ্যে জাগিয়েছিল নতুন স্বাদের উত্তেজনা। সেখানে অপরিচিতের নির্জন অবকাশে নতুন নতুন ছন্দের যে বুনুনির কাজ করেছিলাম, এর পূর্বে তা আর কখনো করিনি। সোনার তরীর আগের কাব্যগ্রন্থটা হলো মানসী। সেই মানসিক কাব্যের যে পার্সপেক্টিভটা, রচনার যে প্রেক্ষাপটটা, সেটা বললেন যে পশ্চিমে অর্থাৎ ইউরোপের যে নির্জন নিরিবিলি স্থানে তিনি বসে যে নতুন দেশ, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, তার মধ্যে যে নতুনের যে অনুভূতি জেগেছিল সেটা নিয়ে অধিকাংশ কবিতা লিখেছেন মানসীতে। এবার এলেন সোনার তরীতে। এই নতুনত্বের মধ্যে অসীমত্ব আছে, তারই এসেছিল ডাক, মন দিয়েছিল সাড়া, যা তার মধ্যে পূর্ব হতেই কুড়ির মতো শাখায় শাখায় লুকিয়েছিল। আলোতে তাই ফুটে উঠতে লাগলো। কিন্তু সোনার তরীর লেখা আর এক পরিপ্রেক্ষিত। এতক্ষণ মানসীর কথাটা বললেন যে নতুন স্থান, নতুন পরিবেশ, নতুন কাল, তো ভেতরে কুড়িটা হয়তো ছিল নতুনের প্রতি একটা স্বভাবজাত আগ্রহ। তো নতুন সেই স্থান, কাল, পাত্রের মধ্যে যে সেই কুড়ি যা প্রস্ফুটিত হয়েছে সেটারই ছাপ আমরা পাই মানসিক কাব্যগ্রন্থে। এবার বলছেন সোনার তরীতে এর প্রেক্ষাপটটা একদম আলাদা। কেমন? বাংলা, এখন একটু মনোযোগ দাও বন্ধুরা। সোনার তরীর প্রেক্ষাপট স্বয়ং রবীন্দ্রনাথ নিজে বলছেন। আবারও বলছি, পাঠকদেরও কিন্তু তিনি স্বাধীনতা দিয়ে দিয়েছেন। লেখক একটি গাছ, গাছের ডালপালা কোন দিকে গেল এটা গাছের ব্যাখ্যা দেওয়ার কথা না, প্রাণবিজ্ঞানীরা ব্যাখ্যা করে নেবেন। রবীন্দ্রনাথও বলছেন যে আমি সোনার তরী লিখেছি, আমি সাহিত্য লিখি, এটার ব্যাখ্যার বিশ্লেষণের দায়ভার এদের উপরে, পাঠক সমালোচকদের উপরে। তারপরেও যেহেতু তাকে জিজ্ঞেস করা হয়েছে, এই জন্য তিনি নিজের ভেতরে তাগাদা অনুভব করেছেন, নিজেই নিজের ভেতরের সত্তাটিকে জিজ্ঞেস করছেন, তার জীবন দেবতাকে জিজ্ঞেস করছেন যে আমি কেন লিখলাম, কিভাবে লিখলাম। বাংলাদেশের নদীতে নদীতে, গ্রামে গ্রামে তখন ঘুরে বেড়াচ্ছি। কেন ঘুরে বেড়াচ্ছেন তোমরা জানো, যে সিরাজগঞ্জে, কুষ্টিয়ায় যে শিলাইদহে তার যে জমিদারি ছিল, সেই জমিদারি দেখার জন্য রবীন্দ্রনাথকে আসতে হতো, এবং বজরায় করে অর্থাৎ বড় বোট বা নৌকায় করে পদ্মা, তখন তো প্রমত্ত পদ্মা, এখনকার মতো যে একদম শুকিয়ে গেছে, ন্যারো হয়ে গেছে নদী, এরকম ছিল না। সেই দুকুল প্লাবিত পদ্মা, সেই পদ্মায় বজরা অর্থাৎ জমিদারির যে বড় নৌকা, সেই নৌকায় করে রবীন্দ্রনাথ তার জমিদারি দেখার জন্য আসতেন। তো সেই গ্রামে তখন ঘুরে বেড়াচ্ছি, এর নতুনত্ব, চলন্ত বৈচিত্র্য, নতুনত্ব, এটা প্রবহমান বৈচিত্র্য, যেটা তিনি আগেও দেখেছেন, আবার নতুন 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 রূপে দেখছেন। ইউরোপে যেটা একদম নতুন দেখেছেন সেটা না, বাংলার রূপবৈচিত্র্যটা তার আগেও দেখা ছিল, জানা ছিল, আবার নতুন করে দেখছেন। এই জন্য এটা হলো চলমান। শুধু তাই নয়, পরিচয়ে অপরিচয়ে মেলামেশা করেছিল মনের মধ্যে। ওই যে বাংলার জীবন, মানুষের বাংলার প্রকৃতি, তার চেনা অচেনা সব মিলিয়ে। বাংলাদেশকে তো বলতে পারিনি বেগানা দেশ, যে বাংলাদেশ আমার অপরিচিত দেশ, এটা তো বলা যায় না। ইউরোপকে বলা যেত যতক্ষণ আগে তিনি না গেছেন। তার ভাষা চিনি, তার সুর চিনি, ক্ষণে ক্ষণে যতটুকু গোচরে এসেছিল তার চেয়ে অনেকখানি প্রবেশ করেছিল মনের অন্দরমহলে। বাংলাদেশের কথা বলছেন, তার ভাষা চিনি, সুর চিনি, মানুষকে চিনি, কাজে এটা আমার ভেতরে একটা আন্দোলন তৈরি করেছে অনেক আগের থেকেই। আপন বৈচিত্র্য রূপ নিয়ে সেই নিরন্তর জানাশোনার অভ্যর্থনা পাচ্ছিলাম অন্তঃকরণে। আগে থেকেই এই বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ, বাঙালির জীবন আচরণ, জীবন প্রণালী, এগুলোর সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এখন যখনই নতুন করে আবার আসছেন, নতুন করে তার ভিতরে
প্রণোদনা তৈরি হচ্ছে, অনুপ্রেরণা তৈরি হচ্ছে। যে উদ্বোধন এনেছিল তা স্পষ্ট বোঝা যাবে ছোট গল্পে নিরন্তর ধারায়। রবীন্দ্রনাথ নিজেই বলে দিলেন, আমি বলতে চাচ্ছিলাম, তার কথাতেই এসে গেছে। তুমি এই বাংলার জীবন প্রকৃতিকে খুঁজে পাবে এক কথায় ছোট গল্পে। রবীন্দ্রনাথের যে গল্পগুচ্ছ বইটি আছে, সেই গল্পগুচ্ছের অধিকাংশ গল্পের প্রেক্ষাপট এই বাংলাদেশের আমাদের সাধারণ বাঙালির জীবন আচরণ, জীবন প্রণালী। অর্থাৎ তিনি ওই যে বজরায় করে দেশে এসছেন, গ্রামে গঞ্জে ঢুকে গেছেন, মানুষের সাথে কথা বলেছেন, কাহিনী শুনেছেন, শুনে সেটা নিয়ে নৌকায় যে বসে লিখেছেন, আবার না হয় কলকাতায় যে বসে বসে লিখেছেন। তো ফলে গল্পগুচ্ছের অধিকাংশ গল্পের প্রেক্ষাপট কিন্তু আমাদের এই বাংলা এবং বাঙালি। তো সে ধারা আজও থামতো না যদি সে উৎসাহের তীরে থেকে যেত। কি বলছেন? ছোট গল্পে সেটা ওই ধারাটা বোঝা যাবে, সে ধারা আজও থামতো না যদি সেই উৎসাহের তীরে এসে যেত। অর্থাৎ অন্য অনুভূতি তার মধ্যে জেগেছে, যোগাযোগটা হালকা হয়ে গেছে বাংলার সাথে। জমিদারি কাজের জন্য তখন আর তাকে বেশি আসতে হচ্ছে না। ফলে বলছেন যে এই বাংলার সাথে সংযোগের একটু ভাটা পড়ে গেছে। যদি না টেনে আনতো বীরভূমের শুষ্ক প্রান্তরের কৃচ্ছ সাধনের ক্ষেত্রে। তখন আবার যখন বীরভূমে সেই খরার মধ্যে তিনি সেই ইয়েতে ঘুরতে গেছেন, বীরভূমে মানুষের সাথে নতুন করে পরিচিত হয়েছেন, তখন এই বাংলার কথা তার আবার নতুন করে মনে পড়েছে। আমি শীত গ্রীষ্ম বর্ষা মানিনি, কতবার সমস্ত বৎসর ধরে পদ্মার আতিথ্য নিয়েছি। বৈশাখের খররৌদ্র তাপে, শ্রাবণের মুষলধারা বর্ষণে, পরপারে ছিল ছায়াঘন পল্লীর শ্যামশ্রী, এ পারে ছিল বালুচরের পাণ্ডুবর্ণ জনহীনতা। মাঝখানে পদ্মার চলমান স্রোতের পটে বুলিয়ে চলেছে দুলোকের শিল্পী প্রহরে প্রহরে নানা বর্ণের আলো ছায়ার তুলি। এই সোনারতরী কবিতার মূল কথাটি, সেই দৃশ্যকল্পটি নিজেই এখানে উপস্থাপন করলেন। আরেকবার একটু দেখি কি বলছেন। শ্রাবণের মুষলধারা বর্ষণে, পরপারে ছিল ছায়াঘন পল্লীর শ্যামশ্রী, নদীর ওপারে। পরপর মানে পরকাল না, ঠিক নদীর কবি এপারে, ওপারের কথা বলছেন। এপারে ছিল বালুচরের পাণ্ডুবর্ণ জনহীনতা, মানে একটা দ্বীপ, বালুর চর। ওপারে হলো নদীর ওপারে গ্রাম, সবুজ শ্যামল গ্রাম। মাঝখানে পদ্মার চলমান স্রোতের পটে বুলিয়ে চলেছে দুলোকের শিল্পী প্রহরে প্রহরে। মাঝখানে যে পদ্মার যে দৃশ্যটা, এই দুলোকের শিল্পী মানে ঈশ্বর যেন তুলি এঁকে চলেছেন। পদ্মার যে ঢেউ, পদ্মার যে পানির প্রবাহ, পাল তুলে নৌকার ছুটে চলা, কৃষক ধান কাটছে, পানিতে ধান ডুবে যাচ্ছে, সেই ধান কেটে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা, সেই জিনিসগুলো কবি যেন এই পারের এই বালুচরে, নির্জন বালুচরে দ্বীপের মধ্যে থেকে দেখেছেন। সেই আলো ছায়ার তুলি, এইখানে নির্জন স্বজনের নিত্য সঙ্গম চলেছিল আমার জীবনে। এই নির্জন স্বজনের নিত্য সঙ্গম চলেছিল আমার জীবনে। তিনি একা সেই নির্জন বালুচরে, মাঝখানে পদ্মা নদী, ওপারে গ্রাম, কালো হয়ে আছে গ্রামগুলো, মেঘে ঢাকা আকাশ। অহরহ দুঃখ সুখের বাণী নিয়ে মানুষের জীবনধারার বিচিত্র কলরব এসে পৌঁছেছিল আমার হৃদয়ে। মানুষের জীবনের বিচিত্র যে কলরব, সুখ দুঃখ, হাসি আনন্দ বেদনার কথা কবি এই দ্বীপের মধ্যে বসে, নির্জন দ্বীপে একাকী বসে সেগুলো যেন অনুভব করছিলেন। মানুষের পরিচয় খুব কাছে এসে আমার মনকে জাগিয়ে রেখেছিল। তাদের জন্য চিন্তা করেছি, কাজ করেছি, কর্তব্যে নানা সংকল্প মেধে তুলেছি। কবি উপলব্ধি করছেন যে আমার সারাটি জীবন আমি ব্যয় করলাম মানুষের জন্য, মানুষের সুখ দুঃখ হাসি আনন্দকে অনুভব করলাম, সেই অনুভূতি প্রকাশ করলাম সাহিত্যে, গানে, গল্পে, কবিতায়, উপন্যাসে, নাটকে। তো সারাটি জীবনই তিনি এই মানুষের জন্যই, তাদের সুখ দুঃখকেই ধারণ করে, লালন করে সেটারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার সাহিত্যে। সেই জিনিসগুলো তিনি এই নির্জন দ্বীপে বসে অনুভব করছেন। সেই সংকল্পের সূত্র আজও বিচ্ছিন্ন হয়নি, অর্থাৎ তিনি এখনো সাহিত্য রচনা করেই চলেছেন। সেই যে সংকল্প, কি সংকল্প? সাধারণ মানুষের জীবন আচরণ, জীবন প্রণালী অনুভব করছেন, উপলব্ধি করছেন, সেটাকে শিল্পসম্মতভাবে লিখিত আকারে সাহিত্যের রূপে প্রকাশ করছেন। সেই মানুষের সংস্পর্শে সাহিত্যের পথ এবং কর্মের পথ পাশাপাশি প্রসারিত হতে আরম্ভ হলো আমার জীবনে। ওই মানুষগুলোর জীবনের পথ কবির সাহিত্য সাধনার পথ, প্যারালাল, সমান্তরাল। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের জীবন চিত্র, জীবন প্রণালী, এটা এসে প্রতিফলিত হয় তার সাহিত্যে।
আমার বুদ্ধি এবং কল্পনা এবং ইচ্ছাকে উন্মুখ করে তুলেছিল এই সময়কার প্রবর্তনা, বিশ্ব প্রকৃতি এবং মানব লোকের মধ্যে নিত্য সচল অভিজ্ঞতার প্রবর্তনা। অর্থাৎ তিনি এখন বলছেন যে আমি তো সারাটি জীবন সাধনা করে গেলাম এই মানুষের জীবন চিত্র, জীবন প্রণালী, প্রকৃতি, পরিবেশ এগুলোকেই শিল্পসম্মতভাবে সাহিত্যের মধ্য দিয়ে প্রকাশ করতে। কিন্তু এই যে জীবন প্রবাহটা, এই প্রবাহটা কতক্ষণ স্থায়ী, কতদিন স্থায়ী, বিশ্ব চরাচরে আমরা কতদিন টিকে থাকবো? তিনি বলছেন যে মানব লোকের মধ্যে নিত্য সচল, বিশ্ব প্রকৃতি এবং মানব লোকের মধ্যে নিত্য সচল যে অভিজ্ঞতা, এই যে প্রবর্তন, এই যে আরম্ভ তার মধ্যে হয়েছে, এটা স্থায়িত্ব কতটুকু, কতদিন পারবো? তার মধ্যে সেই মৃত্যু চেতনা এসছে যে আসলে এক সময় তো চলে যেতে হবে, চলে যাব, কিন্তু আমি কি অমর হয়ে থাকব? কোনটা থাকবে? তিনি এই যে তার মানসিকতা, যে আমরা যে সাধনা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, কোনটা টিকে থাকে, এই পদ্মার তীরে যে দৃশ্যটি দেখলেন, সেই দৃশ্যকল্পের সাথে আমাদের জীবনের প্রবাহটা তিনি মিলানোর চেষ্টা করলেন। এই সময়কার প্রথম কাব্যের ফসল ভরা হয়েছিল সোনার তরীতে। তখনই সংশয় প্রকাশ করেছি, এ তরী নিঃশেষে আমার ফসল তুলে নেবে, কিন্তু আমাকে নেবে কি? এই যে তার দর্শন, জীবন দর্শনটা, রবীন্দ্রনাথের যে জীবন দর্শনটা, সেটা যে সোনার তরী, সেই মহাকালের যে সোনার তরী, সেই সোনার তরী আমাদের সোনার ফসলকেই ধরে রাখে, কোনোভাবেই আমাকে তোমাকে ধরে রাখে না। এই কবিতাটা বোঝার জন্য খুব সহজ করে তোমাকে একটি দৃশ্যকল্প বলে দিচ্ছি, মনের চোখ দিয়ে তুমি সেই দৃশ্যটা একটু দেখে নেবে। বিশেষ করে যারা গ্রামে থেকে অভ্যস্ত, গ্রামে গিয়েছো, নদীর পাড়, নদীর এপার ওপার, চর, এগুলো দেখেছো, তাদের জন্য এটা বোঝা সবচেয়ে সুবিধা হবে। তুমি একটু কল্পনা করো, খরস্রোতা পদ্মা নদী, খরস্রোতা পদ্মা নদী, বর্ষাকাল, শ্রাবণ মাস, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, আকাশ ভরা মেঘ, সেই নদীর ওই পারে হলো একটি গ্রাম, মেঘে ঢাকা, সূর্যের আলো নেই, সেই মেঘের ছায়ায় যেন গ্রামগুলো কালো হয়ে আছে। কল্পনা করো, পদ্মা নদী একটা দ্বীপ, তার মাঝখানে একটা চর, চারপাশেই পানি। পদ্মা নদী সেই দ্বীপটাকে ঘিরে রেখেছে, অর্থাৎ নদীর মাঝখানে একটা চর। তুমি কল্পনা করো, প্রমত্তা পদ্মা নদী, সেই নদীর মাঝখানে একটি চর, তার চারপাশেই কিন্তু নদীর স্রোত কলকল ছলছল রবে, আর নদীর ওপারে আছে একটি গ্রাম, গ্রামে গাছপালা সেগুলো কালো কালো হয়ে আছে, কারণ আকাশ মেঘাচ্ছন্ন। এই যে নির্জন দ্বীপ, অন্য কোনো লোকজন নাই, এই বালুর চরে একাকী একজন কৃষক, সে কৃষক রবীন্দ্রনাথ ঠাকুর। কল্পনায় দেখতে পাচ্ছি আমরা সেই নির্জন দ্বীপ, চারপাশে সেই পদ্মা নদীর প্রবাহ চলছে, বাঁকা জল ঢেউ তুলছে, কলকল ছলছল রবে, সেই পদ্মার অপর পারে আছে গ্রাম, কিন্তু সেই গ্রামের দৃশ্যটা স্পষ্ট না, কালচে হয়ে আছে গাছপালাগুলো। এই কবি কি করছেন? এই নির্জন দ্বীপের মধ্যে একাকী বসে বসে সোনার ফসল ফলাচ্ছেন, অর্থাৎ ধান ফলিয়েছেন, সোনার ধান হয়েছে। কষ্ট করে করে সেই বৃষ্টি মাথায় নিয়ে সেই ধান তিনি কেটেছেন, কেটে বোঝা বানিয়েছেন, আটি বানিয়ে বসে আছেন। এরই মধ্যে দেখতে পেলেন সেই নদী দিয়ে একটি পাল তোলা নৌকা চলে যাচ্ছে। তখন কবি তাড়াতাড়ি সেই নৌকার মাঝিকে ডাকলেন, ওই মাঝি, আমাকে নিয়ে যাও। নৌকা ভিড়ল, মাঝি এসে সেই কবি বা কৃষকের ধানগুলো নৌকায় তুললেন। তোলার পরে কবি বললেন, এবার আমাকে লহ করুণা করে, আমাকে নাও, ধান, আমার ধানগুলো তো নিয়ে নিলে, আমি উঠবো না? মাঝি কি বলল? ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি। কবি বলছেন, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ সেই নৌকায় আর কবির ওঠার জায়গা রইল না। সেই নৌকার মাঝি কবির এই কৃষকের সোনার ধানগুলো নিয়ে আবার পাল তুলে সেই পদ্মার স্রোতে ভাসিয়ে এগিয়ে ছুটে চলল। এই নিঃস্ব রিক্ত কবি একাকী পড়ে রইলেন এই দ্বীপের মধ্যে। নৌকা শুধু কবির ধানগুলো নিয়ে গেল। এই ধান হলো আমাদের কর্ম, আমরা সারা জীবন যে কাজগুলো করি সেটাই হলো আমার ধান। আমি তুমি প্রত্যেকেই কৃষক, কৃষক। আমরা সারা দিন রাত পরিশ্রম করে করে সোনার ধান ফলাই। এই মহাকাল সেই সোনার ধানটাকে রেখে দেয়, আমাকে তোমাকে রাখে না। মহাকালের অতল গহ্বরে আমরা হারিয়ে যাই, আমরা হারিয়ে যাই। পৃথিবীর ইতিহাসে এরকম
শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে যারা অসাধারণ অবদান রেখে গেছেন, তারা কিন্তু দৈহিকভাবে, শারীরিকভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, চলে গেছেন। কবিও চিন্তা করছেন তিনি চলে যাবেন, আমরা চলে যাব। তো কোনটা টিকে থাকবে? টিকে থাকবে আমাদের সেই মহৎ কর্ম, ওই সোনার ধান সোনার তরিতে রয়ে যাবে। তো এই কবিতায় কবি সেই অসাধারণ বর্ণনা ভঙ্গির মধ্য দিয়ে, সেই দৃশ্যকল্পের মধ্য দিয়ে আমাদের কাছে সেই দর্শনটি তুলে ধরলেন যে একজন কৃষক রূপী কবি, তার শিল্প, এটাকে তুমি শিল্পের আঙ্গিকে বলতে পারো, যে একজন শিল্পী পরিশ্রম করে সাধনা করে তার শিল্প সৃষ্টি করলেন। সবাই ওই শিল্পটাকেই গ্রহণ করে, শিল্পীর কথা ভুলে যায়। নজরুল সঙ্গীতে আমরা শুনেছিলাম, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। ওই চাঁদকে কেউ চায় না, তার চাঁদনিটাকে চায়, অর্থাৎ চাঁদের আলোটাকেই আমরা ভালোবাসি, পছন্দ করি, চাঁদের কথা ভুলে যাই। গীত শেষ হলে, গান শেষ হলে বাঁশির কথা ভুলে যাই আমরা। অর্থাৎ মহাকালের রীতি এটা, সময় চলে যায়, সময় শুধু আমাদের কাজগুলোকে রেখে দেয়। তুমি আমি চলে যাব, কিন্তু থেকে যাবে আমাদের মহৎ কর্ম। বন্ধুরা, একদম সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা ইনশাল্লাহ এর দ্বিতীয় পর্বে প্রতিটি চরণ ধরে যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেগুলো নিয়ে আগামী সপ্তাহে বুধবারে ইনশাল্লাহ 11টায় তোমাদের সাথে আবারও দেখা করব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।